আসছে বললো, আসছে আসছে। তোমাদের হুইসেল মেরে দিয়েছে তো, হুইসেল মেরে দিয়েছে। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ বুধবার, এখন বাজে সকাল 8:30। সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে আমি সকালের জলখাবার নিয়ে বসে পড়েছি। আজকের আমার জলখাবার হচ্ছে মুগ কড়াই সেদ্ধ আর শশা কোচানো। রায়বাবু তো মুগ কড়াই সেদ্ধ, শশা কোচানো, ডালিয়া আর ডিম সেদ্ধ খেয়ে বাজার করতে চলে গেছে। আমি রান্নাবান্না সেরে নিয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবার উদ্দেশ্যে। আর আমাকে এগিয়ে দিতে এসেছেন রায়বাবু। আমার 3টে ব্যাগ হয়েছে আর ব্যাগগুলো প্রচণ্ড ভারী। আর দেখাই বাসটা পুরো ফাঁকা, 2-3 জন মাত্র আছে, আর সঙ্গে আছে ড্রাইভার কন্ডাক্টর। আর এই যে ভদ্রমহিলা বাসে উঠছেন, ব্যাগগুলো কিছুতেই চাগাতে পারছিলেন না। আমি বললাম, আমি কি একটু তুলে সাহায্য করে দেব? উনি বললেন, হ্যাঁ দিলে তো ভালোই হয়। আর এই যে আমিও পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। আর এখানেই সায়ন দাঁড়িয়েছিল। সায়নকে আমি নেমেই বললাম, কী রে কেমন আছিস? ও বলল, এখন একটু ভালো আছি। এই বলে ও আমার 2টো ব্যাগ নিয়েছে আর আমি একটা ব্যাগ নিয়েছি। আর ব্যাগটা নিয়ে ওর প্রথম কথা হলো, মা তুমি কি এনেছো? আমি বললাম, হ্যাঁ বাবা যা দিয়ে পাঠিয়েছে তাই এনেছি, তুই বাড়িতে গিয়ে দেখবি। আর দেখতে পেলেন তো, ব্যাগটাকে এমন করে নিয়ে যাচ্ছে যেন ওর কাছে ব্যাগটার কোনো ওজন কোনো ব্যাপারই নয়। আর ও বলে বলে যাচ্ছে, আমি কিন্তু টক দই খাবো। আমি বলছি, টক দই খাবে কিন্তু মিষ্টি খাওয়া যাবে না। আর এই যে দেখুন ডান দিকের রাস্তাটা, ওই রাস্তা দিয়েই নেমে যাব। 3-4টে বাড়ির পরেই আমার বাপের বাড়ি, ওখানেই সায়ন থাকে। তাহলে চলুন দেখা যাক মামার বাড়িতেই ওর। আর এই যে রায়বাবু ছেলের জন্য ফল পাঠিয়ে দিয়েছে। ডাক্তারবাবুর সায়নকে অনেক ফল খেতে বলেছে, তবে ওর মেজো মামাও অনেক ফল কিনে দিয়েছে, সেগুলো অন্যত্র রয়েছে। এইগুলো ওর আলাদা ঘর রইল। পরের দিন সকাল হয়ে গেছে, সায়ন এখন গেছে মর্নিং ওয়াক করতে। ও তো বেরিয়েছে 5:30টার পরে, এখন 7:30 বাজে, এখনও ফেরেনি। আমি তো সেজে গুজে বসে আছি, আমি বাড়ি ফিরবো বলে। রায়বাবু ফোন করেছে যে কখন বেরোবে। আমি বললাম, আমি তো বেরিয়েই বসে আছি, এখনও সায়ন আসেনি বলে আমি এখনও বেরোতে পারছি না। আর আপনাদেরকে দেখাই, এই যে সাদা সাদা ফুল, কতকটা রজনীগন্ধা ফুলের মতো, এইগুলোকে রাস ফুল বলে। এটা রাস হওয়ার সময় ফোটে, আবার রাস শেষ হয়ে গেলে আবার ফুলগুলো নষ্ট হয়ে যায়, গাছও নষ্ট হয়ে যায়। আর একটা জিনিস দেখা, এই যে কুল লঙ্কা, 2টো কাঁচা আর 2টো পাকা হয়ে আছে। আর এই যে বললাম রাস ফুল, ওটা 1 মাসের মতো থাকে, তারপরে আর থাকে না। এই দেখুন, কথা বলতে বলতে আমি সায়নের আওয়াজ পেলাম, ওই দূর থেকে আসছে হাঁটা দিয়ে। এবার ওকে বলছি, কী রে তোর এখন তো দেরি হলো? ও কী করেছে, ফোনটা নিয়ে যায়নি। ফোন করলে জানতে পারতাম কত দূরে আছে। ও এমনিই বন্ধুর সঙ্গে হাঁটতে গিয়েছিল, দেরি হয়ে গেছে। আরে তুই এলে তবে তো আমি বাড়ি ফিরবো, বাবা অনেকক্ষণ থেকে ফোন করছে, এখনও বেরোচ্ছ না কেন? এসে আবার রান্না বান্না করতে হবে। আমি বললাম, চলে আয়, তুই এখনও মধু জল খাবি, আবার তোর জন্য ওটস করে রেখেছি। ও বলছে, আমাকে দেখাতে হবে না, তোমার মাকে দেখাও, তোমার মা অনেক কাজ করছে। আমি বলছি, আমার মা আমার জন্য এখন মাছ ধরছে, আমার কাকা মাছের ঝাল খাইয়ে তবে আমাকে বাড়ি পাঠাবে বলে। আমি তো এবার একটু পরেই বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়াগুলো করে নিই। খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি, সায়নও চলে গেছে পড়তে, আমিও এবার বাড়ি চলে এসেছি। ওর দিদা আমাকে তুলে দিতে এসেছিল, দিদাও বাড়ি চলে গেছে। আর রায়বাবু বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিল। ও আবার আমি বাসের থেকে নামার পরে আমাকে নিয়ে বাড়ি চলে এলো। এসেই বলছে যে আজকে বেশি কিছু রান্না করতে হবে না জানো, একটু মাঠ থেকে সর্ষে শাক এনেছি, সেটা রান্না করো, আর মাংস এনেছি, মাংস রান্না করো। তোমার জন্য একটু লাউ ঝোল করবে, তাহলেই হবে। আমার জন্যে একটু লাউ ঝোল করবো, আলু ছাড়া, আর এই সর্ষে শাক আর
মাংসটা রায়বাবু আর রায়বাবুর ভাইয়ের জন্যই করব। আমাদের খুব একটা বড় সংসার না, খুবই ছোট্ট সংসার। তার মধ্যেও আবার সায়ন থাকে মামার বাড়ি। সায়নের বাবার শরীর খারাপ হওয়ার পর থেকেই সায়ন এখন ওখান থেকেই লেখাপড়া করে। আর শরীর খারাপ হওয়াতে আমি তো ওকে দেখতে গিয়েছিলাম, আর ও ডাক্তারবাবু বলেই দিয়েছে যে ওর প্রচণ্ড ওজন ভারী হয়ে গেছে। ওর 90 কিলো ওজন হয়েছে। ওর বয়স অনুযায়ী অনেক ওজন, ওকে কমিয়ে দিতে হবে। মাস 3-4 আগে ওর একটু রক্ত পরীক্ষা করা হয়েছিল, তাতে কোলেস্টেরল ধরা পড়েছে। ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে তুই ফাস্ট ফুড, ডিমের কুসুম আরও সব ভাজাভুজি জিনিস খাবি না, তাতে করে তোর কিন্তু শরীর বেড়েও যাবে আর তোর ক্ষতিও হবে। ও যেহেতু খেতে ভালোবাসে, বাড়িতে হয়তো সেইভাবে খায় না, তবে বাইরে বেরিয়ে খেয়ে ফেলে ফাস্ট ফুড। আরও অনেক দূরে স্কুলে যায় তো, যার জন্য আমাদেরকেও ওর হাতে পয়সা দিতে হয়। গাড়ির রাস্তা কোথায় কী হবে না হবে সেই ভেবেই আমরা দিয়ে দিই পয়সাগুলো, আর ও সেগুলো বাঁচিয়ে বাঁচিয়ে একটু খেয়েও ফেলে। ও প্রচণ্ড খেতে ভালোবাসে। ভাত মুড়িটা খুব একটা খেতে ভালোবাসে না, তবে লুচি, পরোটা, চাউমিন এসব খেতে ভালোবাসে। তবে সব সময় হয়তো খায় না। ওর ছোটোবেলা থেকেই এমনিতেই আড়নটা এরকম মোটা মোটা টাইপের, আর ওজনও খুব ছোটো থেকেই বেশি। তখন তো এমনি দুধ ভাত এইসবই খেত। খুব যে ভাতের ভক্ত তা নয়, খুব কম পরিমাণেই ভাত খায়, রুটিও কম খায়, তবে ওই জিনিসগুলো খুবই খায়। আর এখন সব কি বিরিয়ানি হয়েছে, আমি তো একদম গন্ধ নিতেই পারি না। ও বিরিয়ানিটাও ভালোবাসে। এবার মাঝে মাঝে এখন তো অনুষ্ঠান বাড়ি পড়তেই থাকে, সেখানে আবার যেতেও হয়, সেখানেও খেয়েও ফেলে। আমি তবে বিরিয়ানি একেবারেই পছন্দ করি না। কি সবাই বিরিয়ানি বিরিয়ানি বলে, ভালো লাগে কি বিরিয়ানি খেতে? ওরা কিন্তু ভাত খায় না, বিরিয়ানিটা খুবই খায়। আর আমি তো নিয়ে গেলাম বাড়ি থেকে ওটস, ডালিয়া, বিস্কিট, তারপর এই তো ফল, ওকে প্রচুর ফল খেতে বলেছে। ওর মামা তো অনেক ফলও এনে দিয়েছে, আর ও নিজেও মধু, ওটস কিনেও নিয়েছিল আমাদের ওই সামনের শপিং মল থেকে। আমাকে বলছে তুমি এত আবার ওটস নিয়ে এসেছো কেন, ডালিয়া এনেছো কেন? আমি বলি আমি কি করে জানবো, তোর বাবা কিনে দিয়েছে, আমি কি করে জানবো? তোকে এই সবই খেতে বলেছে, তুই অন্য কোনো জিনিস খাবি না। ওকে আবার ডাক্তারবাবু এটাও বলেছে সন্ধ্যের পরে আর কোনো কিছু খাওয়া যাবে না। আমি তো গিয়েছি, গিয়ে দেখছি যে ও সন্ধেবেলাও খেলো, আবার রাত্রেবেলা পড়ে এসে বলছে আমি আর খিদের চোটে থাকতে পারছি না, আমাকে একটু খেতে দাও। বলে ওর দিদা আর থাকতে পারছে না, একটা বাচ্চা ছেলে ওরকম করে বলছে আর না দিয়ে কি পারে, আবার ওকে খেতে দিল। আমি বললাম এরকম করলে হবে না, তোকে যখন বলেছে আর তোকে খেলাধুলা করতে বলেছে, ছোটাছুটি করতে বলেছে, খেলাধুলা তো বন্ধ হয়ে গেছে। ও ক্রিকেট খেলে, আর এখন ক্রিকেট খেলার জায়গাটা ওর অনেকটা দূরে হয়ে গেছে। যেখানে ক্রিকেট খেলে সেখানে বর্ষাকালে জল জমায়, তো 2 মাস খেলা হলো না, আবার তারপর শীত পড়ে গেল, যার কারণে ও সকালবেলা উঠে যেতেও পারে না, অনেকটাই দূরের ব্যাপার। সকালবেলা 4টের সময় ট্রেন ধরতে হবে, তবেই ও পৌঁছতে পারবে সকাল 7:30টার মধ্যে। আর সব সময় তো ট্রেন থাকেও না, শনি রবিবার ট্রেনের এত গণ্ডগোল হয় যে ঠিক সময় পৌঁছাতে পারে না। আর ঠান্ডার চোটে তো বেরোতে পারে না, ওর আবার একটু ঠান্ডা লাগার ধাতও রয়েছে। হাঁচি করতে করতে ওর একদম চোখ মুখ লাল হয়ে যাবে। ও সেই জন্যে যায়নি, যার কারণে ওর শরীরটা আরও ভারী হয়ে গেছে। আমরা যেহেতু থাকি না ওর কাছে, ও মামার বাড়ি থাকে, মামার বাড়ির সবাই একটু আবদার দেয়, সবাই কিছু জোর করে বলতে পারে না, কান্নাকাটি করবে বলে যে বাবা মা থাকে না, জোর করে বলবো, কোথায় কষ্ট পাবে এই পাবে, এই জন্য ওকেও জোর করে না। আমরা তো বলেই দিয়েছি কোনো অন্যায় করলে একদম কোনো কিছু আবদার দেওয়া যাবে না, সব সময় বকবে আর
সব জিনিসটা একটু সচেতনে রাখবে। ও আবদার করলেই সব জিনিসটা দেয়া যাবে না। আমরা হলেও দাবড়ানো যায়, ওদের একটু ভালোবাসার জিনিস ওরা অত বকতে পারে না। আর ওর ছোটো মাসির কাছে সব আবদার, খাওয়া দাওয়া সব কিছু। সে অনেক কিছু রান্নাবান্নাও করে আর ওর জন্য রেখেও দেয়। আমি এবার বলে এসেছি মিষ্টি জাতীয় জিনিসটা একেবারেই দিবি না, দিলে পরে ও খেতে থাকবে আরও মোটা হতে থাকবে। আমি বলছি ও তো সকাল থেকে রাত পর্যন্ত থাকে না, ও নিশ্চয়ই জানে না যে তোদের কি রান্না বান্না হয়েছে কি হয়নি। যতটুকু থাকবে ততটুকুই দিবি, তার বেশি করে আলাদা করে রাখবি না, ও রাখলেই খেতে থাকবে। বললো ঠিক আছে তাই করব। আমরা খুব চিন্তায় আছি, কারণ আমার রায়বাবুর দুজনেরই কোলেস্টেরল, সঙ্গে ওরও তো কোলেস্টেরল হয়েছে। ভয় তো পাই, বলুন কী করব। আর তারপরেও তো রায়বাবুর এরকম হার্টের 4টে ব্লকেজ হয়েছিল, ডাক্তারবাবুরা তো আশাই ছেড়ে দিয়েছিল। আমরা তো এখান ওখান করে 3টে ব্লকেজ অপারেশন করা হয়েছে, একটা তো করা যায়নি। রায়বাবু সেই কারণেই আরোই ছেলের জন্যে ভয় পাচ্ছে। আমিও একটু ভয়ে ভয়েই আছি। এত ভারী শরীর, তার উপরে এরকম কোলেস্টেরল বাড়া আছে, যদি কিছু হয় তাহলে আর চিন্তার আর শেষ থাকে না। রান্নাবান্না এদিকে শেষও হয়ে গেল, খাওয়া দাওয়া সেরে নিই। ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগে।